আমি শতরূপ ঘোষের কাছে আসবো। একটা বিষয় খেয়াল করবেন, একটা পক্ষ এসআইআরকে এনআরসির সঙ্গে জুড়ে দিয়ে একটা আতঙ্ক, একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, অপর পক্ষ এসআইআরকে সিএ এর সঙ্গে জুড়ে দিয়ে একটা আশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমি বলছি শতরূপ, বৈধ অবৈধ পৃথক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু এসআইআরটা তখনই সফল হবে, তুমি মানবে, যখন রাজ্য সরকারের তরফে পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে, যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে। সেটা কতটা নির্বাচন কমিশনের পক্ষে এ রাজ্যে সুষ্ঠুভাবে করা সম্ভব? দেখুন, আমি প্রথমে বলি, বিমল শঙ্কর নন্দ একদম ঠিক কথা বললেন। আমরা তো শূন্য হয়েছি ভোটে, মানুষ আমাদেরকে জেতাননি কোনো আসনে, তাই আমরা শূন্য। আর বিজেপিকে অনেকগুলো আসনে জিতিয়েছিলেন, তাও ওদের এমনভাবে একটার পর একটা এমএলএ তৃণমূলে যোগ দিচ্ছে, সামনের বিধানসভা ভোট আস্তে আস্তে বিজেপি ওইদিকে শূন্যর দিকে চলে যাচ্ছে। আমরা হেরে গিয়ে শূন্য, ওরা জেতার পরেও শূন্য। তবে উনি একটা কথা ঠিক বলেছেন যে ছাগলের ইচ্ছায় বলি বন্ধ হয় না বেসিক্যালি, তাই এসআইআরও বন্ধ হবে না। বেসিক্যালি উনি যেটা বলার চেষ্টা করলেন তা হচ্ছে ভারতের জনগণ ছাগল, মোদি এবং অমিত শাহ নামক দুই জল্লাদ ওদের বলি দিয়েই ছাড়বে। ছাগল যতই চাচাক না কেন, ইলেকশন কমিশন নামক খাঁড়াটাকে হাতে নিয়ে মোদি এবং অমিত শাহ নামক দুই জল্লাদ জনগণ নামক ছাগলকে বলি দেবেন। ভেরি গুড। 3 নম্বর কথা, শান্তনু ঠাকুর। এই সুজন চক্রবর্তী বলার সময় বলছিলেন, আমি আরও স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি, এই শান্তনু ঠাকুর কিছু লোককে মতুয়া মহাসংঘের কার্ড ইস্যু করেছিল। সেই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মতুয়া মহাসংঘের এই কার্ডগুলোকে ছেঁড়া ন্যাকড়ার মতো মাটিতে ফেলে তার উপর বুট দিয়ে মারিয়েকে চলে গেল। বলুন তো, শান্তনু ঠাকুরের ইস্যু করা মতুয়া মহাসংঘের কার্ডের মুখে জুতোর বাড়ি মেরে কারা চলে গেল? চলে গেল বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ, কোনো বিজেপি বিরোধী রাজ্যের পুলিশ নয়। বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ বলে শান্তনু ঠাকুরের কার্ড ওটা ছেঁড়া ন্যাকড়া বলে জুতোর বাড়ি মারিয়ে চলে গেল। সুতরাং এই ধরনের নেতাগুলোকে যে বিশ্বাস করবে তার কপালে দুর্ভোগ লেখা আছে। আমি একজন সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, অর্থাৎ এরা কি বলছে মানুষকে, আপনার নাম ভোটার লিস্টে রয়েছে, আপনি ভারতের নাগরিক, খেয়ে পড়ে ঘর সংসার করছেন, চাকরি বাকরি ব্যবসাপত্র করছেন, এটা একটা খেলা নাকি? হঠাৎ করে আমি আসলাম, এসআইআর করে তোমার নাম বাদ দিয়ে দিলাম, তারপর তুমি সিএ করে তোমার নামটাকে আরেকবার তুলে আবার তুমি আগের মতো জীবনযাপন করবে, চ্যাংরামি হচ্ছে নাকি? হঠাৎ আমি এটা করতে যাবোটা কেন? এবং দেখুন, এসআইআর বা ভোটার লিস্টকে স্যানিটাইজ করার দরকার একটা যে কোনো সুস্থ দেশে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং পিরিয়ডিক্যালি এই স্যানিটাইজেশন ভারতের স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে, নতুন কিছু হচ্ছে না। এর আগেও 2002-3 সাল নাগাদ হয়েছিল। সুতরাং প্রশ্নটা এখানে, এই যে সুজন চক্রবর্তী পরশুদিন, আপনারা জানেন, আপনারাও খুব বড় করে খবর করেছেন, প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন, শুধুমাত্র যাদবপুর একটা বিধানসভায় 20,000-এর ওপর ফলস নাম রয়েছে, হয় মৃত অথবা অস্তিত্ব নেই এমন ভোটারের নাম। সুতরাং গোটা বাংলার ক্ষেত্রে 70-75 লাখ সেটা হতে পারে। অতএব এই স্যানিটাইজেশনের 100 বার দরকার রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এসআইআরের নাম করে যে ধরনের ডকুমেন্ট এইবার ইলেকশন কমিশন চাইছে, যা আমাদের সামনে বিহারের উদাহরণটা রয়েছে, এই ডকুমেন্টগুলো সত্যি সত্যি ভোটার লিস্টটাকে স্যানিটাইজ করার জন্য এরা চাইছে, নাকি বিজেপির যাদের যে ধর্মের মানুষকে, একটা সম্প্রদায়ের মানুষকে শত্রু বলে মনে করে, অতএব তাদেরকে ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়ে নিজের জেতাটাকে একটুখানি নিশ্চিত করার জন্য চাইছে? এই প্রশ্ন তো উঠবে। যে কথাটা এখানে আপনারা বললেন, এবং বিমল শঙ্কর নন্দর অসুবিধা হলো, সুপ্রিম কোর্ট বাধ্য করলো, ইলেকশন কমিশনকে নির্দেশ দিল যে আধার কার্ড আপনাদেরকে গ্রহণ করতে হবে যারা আবার রিঅ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে মনে করি, দেখুন, আমরা তো যখন মায়ের পেট থেকে জন্মেছি হাতে আধার কার্ড নিয়ে জন্মাইনি। আধার কার্ডটা এলো কোত্থেকে? আজ থেকে 10 বছর আগে বিজেপি গভর্নমেন্ট এসে বললো সমস্ত নাগরিক ডকুমেন্ট, তা ভোটার আই কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, সব কিছু জাল করা যায়, কিন্তু আধার কোনোদিন জাল করা যাবে না। তাই একেবারে তোমার জন্ম থেকে মৃত্যু, ব্যাংকে অ্যাকাউন্ট করবে, বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার নেবে, মোবাইলের তোমার ফোন নাম্বার, সব কিছুতে আধারকে লিঙ্ক করতে হবে। 10 বছর 11 বছর পরে এসে এবার বলছে, না না, তুমি আর যে ডকুমেন্টই দাও না কেন, আধারের মতো ফালতু ডকুমেন্ট আর হয় না, সুতরাং আধারটাকে আর দেওয়া যাবে না। আমি কি ছ্যাবলামি হচ্ছে? আমি বলি, দেখুন, কে এখানে সিপিএম করে, কে তৃণমূল করে, কে বিজেপি করে, সেটা অন্য কথা। 2025 সালে আমরা বাস করছি তার আধুনিক পৃথিবীতে। আপনি লজিকের জায়গা থেকে বলুন তো, এটা হতে পারে কখনো? এসআইআরের জন্য যে ডকুমেন্টগুলো ওরা বিহারে চেয়েছে, আমাদের কালকে কি ঘোষণা করবে আমরা দেখার জন্য তাকিয়ে আছি, তার মধ্যে একটা ডকুমেন্ট কি, আপনার এলাকার কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট। মানেটা কি? ভারতের সরকার, রাষ্ট্র আমার চোখের বায়োমেট্রিক স্ক্যান করে সব কিছু করে আমাকে একটা আধার ইস্যু করলো, তার কোনো গুরুত্ব নেই। পাড়া শনি মন্দিরে গিয়ে 51 টাকা দক্ষিণা দিয়ে আমরা চোতা নিয়ে আসবো, সেইটা হয়ে গেল আমার ভ্যালিড ডকুমেন্ট, ওইটাকে দেখিয়ে আমার ভোটার লিস্টের নাম থাকবে। আমি সিপিএম, তৃণমূল, বিজেপি ছেড়ে দিচ্ছি। আমি অ্যাপিল করছি আপনাদের কাছে, যারা শুনছেন, যে রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, লজিকের জায়গা থেকে এটাকে অ্যাকসেপ্ট করা যায়। এবং এই যে মৃত ভোটারের নামকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এই কথা দেখুন, এর আগেও আমরা বলেছি, আজকে আবার বলছি, আজকে গত 15-20 বছরে ভারতে মানুষ যখন মারা গেছেন, তার সৎকার শ্মশানে হোক, তার কবরস্থানে হোক, একেবারে ডিজিটালি তাকে এখন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়, হয় পঞ্চায়েত থেকে অথবা মিউনিসিপ্যালিটি থেকে। এমত অবস্থায় কেন এই সিস্টেম আমাদের দেশে করা হবে না? যে মুহূর্তে একজন মানুষের সৎকার হচ্ছে এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, অটোমেটিক্যালি ইলেকশন কমিশনে তার নোটিফিকেশন চলে যাবে এবং তার নাম অটো ডিলিটেড হয়ে যাবে ভোটার লিস্ট থেকে। এ তো করা যেত। আজকে আমরা 15 বছর ধরে এই দাবি আমরা সিপিআইএম করে আসছি গোটা ভারতে। এই ইলেকশন কমিশন, কেন্দ্রের এই ইলেকশন কমিশন, তারা এই দাবি মানেনি। আজকে হঠাৎ করে এসে বলছে যে কতগুলো বিএলও 1 দিন 1.5 দিন সময় পেয়ে বাড়িতে বসে বসে তারা তালিকা তৈরি করবে, কে বেঁচে আছে, কে মরে গেছে।
আমি যেহেতু বিএলও প্রসঙ্গ শতরূপ ঘোষ তুললেন, আমি এখানে দেখাই যে বিএলওরা, আমরা এটা কেন বারে বারে বলছি যে বিএলওরা পড়েছেন দোটানায়, কার্যত স্যান্ডউইচ হবার মতন তাদের অবস্থা। এই যারা বিএলও তারা অধিকাংশই হচ্ছেন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক। এখন পূর্ণ সময়ের জন্য যদি বিএলও হিসেবে দায়িত্ব পালন করতে হয়, তারা স্কুলে তাদের পঠন পাঠনের কাজটা, পড়ানোর কাজটা সেটা করবেন কখন? ফলে এই নিয়ে তারা দোটানার মধ্যে পড়েছেন। এক তো চাপ রয়েছে, রাজনৈতিক চাপ, তার উপর এই একটা প্রেশার। কী রকম অবস্থায় বিএলওরা রয়েছেন আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। ওই দিনে কি ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর দিনক্ষণ? এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন চর্চায় বিএলও বা বুথ লেভেল অফিসারদের ভূমিকাও। একদিকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না। এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না। আর এই বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে একটা বড় অংশে রয়েছেন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকরা। ছাত্র পড়ানোর পাশাপাশি এখন তারাও লেগে পড়েছেন ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে। কাজেই দুই কর্মকাণ্ডের মধ্যে সেতু বন্ধন ঘিরে কার্যত পেশাগত দায়বদ্ধতার দোটানায় পড়েছেন তারা। যেমন পূর্ব মেদিনীপুরের জিহি জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাদ্রি শেখর পণ্ডা নন্দীগ্রাম বিধানসভার বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তালিকা সংশোধনের কাজে তিনি ব্যস্ত থাকলে স্কুলের কাজও ব্যাহত হতে পারে। দেখুন, বিএলও হিসাবে আমাদের বেশিরভাগই শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। আমি প্রধান শিক্ষক হিসাবে একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বেও আছি। তো সেক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা করার সঙ্গে সঙ্গে এসআইআর এর কাজও আমাদের করতে হবে। তাহলে বিদ্যালয়ে যদি আমরা না যাই, তাহলে বিদ্যালয়ের পঠন পাঠন বা অন্যান্য প্রশাসনিক কাজ কি বন্ধ থাকবে? আর এক্ষেত্রে শিক্ষকদের নিয়োগ করাটা মানে কি বলা যায় যে শিক্ষা ব্যবস্থার উপরে একটা চরম বিপর্যয়। কার্যত একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন পূর্ব বর্ধমানের দেবীপুর স্টেশন হাই স্কুলের ইংরেজি শিক্ষক সঞ্জীব। মেমারি বিধানসভার 25 নম্বর বুথের বিএলওর দায়িত্ব পেয়েছেন তিনি। তার দাবি, এসআইআর সংক্রান্ত ম্যাপিং এর কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের কাজকর্ম, সময় দেওয়া যাচ্ছে না পরিবারকেও। অতিরিক্ত দায়িত্ব হিসেবে আবার ইলেকশন কমিশন আমাদেরকে বিএলওর ডিউটিটা দিয়েছে। এতে করে দেখুন আলটিমেটলি সাফারার কিন্তু হবে স্টুডেন্টরা। আমি কেন বলছি না, আমাদেরকে যখন এই বিএলওর কাজগুলো করতে হবে তখন কিন্তু আমরা স্কুলে যেতে পারবো না, আমাদেরকে বিভিন্ন ঘরে ঘরে সার্ভে করতে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার ক্লাসটা কিন্তু হ্যাম্পার হবে এবং আমার উপর যে সিলেবাসের দায়িত্বটা থাকবে সেই সিলেবাসটা কিন্তু কমপ্লিট হবে না। তাহলে এক্ষেত্রে আলটিমেট সাফারার কিন্তু হবে স্টুডেন্টরা। ম্যাপিংয়ের কাজটা অলরেডি প্রায় শেষের দিকে। নদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের কর্মশিক্ষা শিক্ষক দেবব্রত দত্ত, তিনি মেমারি বিধানসভা 212 নম্বর বুথে দায়িত্বে রয়েছেন। আমি একজন কম্পিউটার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি বলে আমাদের স্কুল থেকে এই ব্যাপারেতে কাজগুলোতে ইনভলভ করা হয়। তো আমার সমস্যা থেকে আমি এটা দেখছি যে তার মানে আমি এই যে টোটাল কাজটা করব, তাহলে সেক্ষেত্রে আমার যে টাইম, আমি এগুলোকে ইগনোর করতে পারছি না এবং স্কুলেতে আমি যে যাচ্ছি আমার স্কুল হ্যাম্পার হচ্ছে। ছুটির দিনেও আমাদেরকে কাজ করতে হবে, স্কুল আওয়ার্সের কাজ মেনটেন করার পরে এই বিএলও হিসেবে আমাকে কাজ করতে হবে, ডোর টু ডোর সার্ভে করতে হবে। স্কুল আওয়ার্সের বাইরে গিয়ে সকাল এবং রাত্রে যদি সেই কাজগুলো করি, তারপরে সারাদিন স্কুল করি, তাহলে আমি ফ্যামিলিকে কখন সময় দেবো? এই নিয়ে রাজনৈতিক মহলেও সমান উত্তেজনা। এবার বিএলওদের এখন আর কোনো কাজ করা যাবে না, শুধু নির্বাচন কমিশনের কাজ। রাজ্য সরকার তার সঙ্গে কথা না বলে এরকমভাবে নির্বাচন কমিশন ঠিক করে ফেলতে পারে? সরকারি কর্মচারীদের নিয়ে আবার টানাটানি করছে, হয় রাজ্য সরকার নাহলে নির্বাচন কমিশন। এটা কোনো সুস্থ ব্যবস্থাপনার দিকে যাচ্ছে বলে মনে হয় না। রাজনীতির মনোভাবে, এসআইআর এর মনোভাবে যদি নির্বাচন কমিশন চলে, উত্তর কিন্তু তাকেই দিতে হবে। রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও সাম্প্রতিককালে এই বুথ লেভেল অফিসারেরাই আবার এসেছেন রাজনীতির কেন্দ্রে। একদিকে রাজনৈতিক দলের লাগাতার হুমকি হুঁশিয়ারি, আর অন্যদিকে কমিশনের কড়া বার্তায় কার্যত চিরেচাপ্ত অবস্থা বুথ লেভেল অফিসার বা বিএলওদের। এই আবহে বুথ লেভেল অফিসারদের বাড়তি দায়িত্ব ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। সেটাও নির্বাচন কমিশন বুঝবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকে অন্য বুথ থেকে সরকারি অফিসারকে, সরকারি কর্মচারীকে নিয়ে আসতে হবে। স্কুল টিচারদেরই রাখতে হবে এরকম তো কোনো নির্দেশিকা নেই, যেখানে স্কুল শিক্ষকের পরিবর্তে অন্য কোনো সরকারি কর্মচারী পাওয়া যাবে
তাদের নিয়ে আসতে হবে, সেটা দেখা। বিএলও অধিকাংশ যারা ডেপ্লয়েড তারা স্কুল কলেজের শিক্ষক, মাধ্যমিক যারা দেবে তাদের টেস্ট রয়েছে, মাধ্যমিক পরীক্ষা কদিন পরে, নকিং এট দ্য ডোর। সেই সময় দাঁড়িয়ে যদি সমস্ত শিক্ষককে তুলে নেওয়া যায়, একটা স্কুলে ধরুন 2জন ভূগোলের শিক্ষক থাকে, 2জনকেই তুলে নেওয়া হবে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক থাকলে তাকে তুলে নেওয়া হবে, তাহলে সেই স্কুলটার ক্লাসের পঠন পাঠন চলবে কি করে? বিজেপির কাছে আসলে এ রাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক এটা কাম্য নয়। বিজেপির কাছে নিজের ভোটের ফায়দা লোটার জন্য, এসআইআর এ ভোট চুরি করার জন্য প্রয়োজনে স্কুল বন্ধ করে দাও। এখন দেখার বাস্তব পরিস্থিতি ঠিক কি হয়। সুদীপ্ত আচার্য, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।